KTV Originals। ওয়েলকাম টু কালার বার। আমি সুস্মিতা। শুরু করছি বিনোদন জগতের স্পাইসি লেটেস্ট খবর আর গসিপ নিয়ে আজকের এন্টারটেনমেন্ট বুলেটিন কালার বার। থালাপতির ৩৩ বছরের যাত্রা শেষ। নিজের অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করেছেন, হয়ে উঠেছেন থালাপতি বিজয়। এবার সেই অভিনয় জীবনে ইতি টানার ঘোষণা করলেন বিজয়। কেন এই সিদ্ধান্ত জানব। টানা ৩৩ বছর অভিনয় করেছেন। লাইট, সাউন্ড, ক্যামেরা, অ্যাকশন শব্দগুলো শুনতে শুনতে বড় হয়েছেন তিনি। থালাপতি বিজয় অভিনয় ছেড়ে দিচ্ছেন। মাত্র ৫১ বছর বয়সে আনুষ্ঠানিক অবসর ঘোষণা করলেন তিনি। ১০ বছর বয়সে তামিল চলচ্চিত্রে ভেত্রিতে শিশু শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন থালাপতি বিজয়। ১৮ বছর বয়সে নালাইয়া থেরপু ছবিতে প্রথম নায়ক তিনি। মালয়েশিয়ায় তাঁর ছবি জন নায়গানের মিউজিক লঞ্চ ইভেন্ট থেকে একথা জানালেন বিজয়। সেই অর্থে এটি তাঁর জীবনের শেষ সিনেমা হতে চলেছে। অভিনয় জীবন থেকে দূরে সরে যাওয়ার সিদ্ধান্ত হঠাৎ নেওয়া হয়নি, বরং দীর্ঘ চিন্তাভাবনার পরেই এই সিদ্ধান্ত নিয়েছেন। আমার জন্য একটাই বিশেষ গুরুত্বপূর্ণ, মানুষ আমাকে দেখতে সিনেমা হলে আসে। সেই কারণেই আমি তাঁদের জন্য আগামী ৩০ থেকে ৩৩ বছর পাশে থাকার প্রস্তুতি নিচ্ছি। থালাপতি বিজয় স্পষ্ট করে জানিয়েছেন, এখন তার পুরো মনোযোগ রাজনীতিতে থাকবে। একের পর এক ঝড় ঋষির জীবনে। ঋষির মেন্টাল সাপোর্ট হিসেবে পাশে স্ত্রী উজি। তারই মাঝে ঘটনাচক্রে বিতানের মৃত্যু তাড়া করছে ঋষিকে। সবটা সামলে কি করে কাটবে নতুন বছর, ঋষি উজির এই গল্পে ভর করেই এগোচ্ছে জোয়ার ভাটা। টান টান উত্তেজনার ভরা এপিসোড শুটিংয়ের মাঝেই দু এক কথার আরাত্রিকা এবং অভিষেক আমাদের প্রতিনিধি পারমিতা আচার্যকে কি বললেন শুনবো। এই মুহূর্তে আমি রয়েছি জোয়ার ভাটা সেটে এবং প্রচন্ড একটা বড় লম্বা সিন চলেছে, তারই মাঝে শুটিং এর ফাঁকে অবশ্যই কি চলছে একটু জানি এই মুহূর্তে। ঋষির ওই ট্রমা নিয়ে সিনটা করলাম, তো ও কিছুতেই ভুলতে পারছে না ওই ছেলেটাকে। ও সারাক্ষণ তো আগে একটা হয় না, প্রাণ খোলা একটা ছেলে ছিল, বন্ধু বান্ধব আড্ডা মারা এদিক ওদিক। তো ওইসবই হঠাৎ এমন একটা ইনসিডেন্ট হলো ওর হাতে যে ও পুরো লাইফটা পুরো পাল্টে দিল, ইউটার্ন নিয়ে নিয়েছে ঋষির লাইফ। তো ওটা নিয়ে আজকে একটা সিন করলাম। ওই ট্রমাটাইজড ঋষিকে দেখে উজি জ্যোতি ভাবে যে না, ওকে তো ছেড়ে এইভাবে একা ছেড়ে যাওয়া যাবে না, এর পেছনে কি রিজন আছে। এটাই তো তোমরা সিন করলে তো কেয়ার সাথে। হ্যাঁ, তো এটার পেছনে রিজন, এর পেছনে কি রিজন আছে, কোথা থেকে শুরু হয়েছে, তো এখন ওখান থেকে বের করে আনা। আমার মনে হয় উজি জ্যোতি ঋষির এই মুহূর্তের মেন্টাল সাপোর্ট একটা মেন্টাল সাপোর্ট। আর সব থেকে বড় কথা হচ্ছে যেটা কেয়া একটু আগে বললো, যে ও প্রত্যেক বছরের এই টাইমটা 25 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি এই টাইমটাতে ও পুরো ইয়ে হয়ে যায়। এত লাইট দেখে, পার্ক স্ট্রিটের ওই জায়গাটা দেখে ওর আরো বেশি হন্ট করে। আমাকে সকালে খেয়া সিনে বলেছে এটা আর কি, যে হন্ট করে। তো সেখান থেকে আমি জানতে পেরেছি যে পুরো সারা বছর যত না হয় এটা, এই বছরটাতে ও থাকতে পারে না। যেদিকে যায় ও তাকিয়ে দেখে, এটা মেন্টাল প্রবলেম এটা একটা। তো সেইটা থেকে তো আমি ডেফিনেটলি বেরোতে পারবো না। আমি যখন শুনেছি এত বড় একটা ইনসিডেন্ট হয়েছে এবং বকলমে ও খুনি, সবাই জানে, বাট ও কিছু করতেই যায়নি, ও বাঁচাতে গেছিল। জাস্ট ওর হাত থেকে মরে গেছে, কোনোভাবে মারা গেছে আর কি। আমার দাদার কথা ছেড়েই দিলাম, ওটা বললাম না ডেফিনেটলি। তো তো সেই জায়গা থেকে আমি তো পুরো বিষয়টা অবশ্যই একটা ম্যাচিওর মেয়ে হিসেবে একটু বোঝার চেষ্টা করেছি এবং বলেছি যে ওর তো কোনো দোষ নেই, তাহলে ও কেন এগুলো ভাবে একা একা। সেইখান থেকে আমি কি করে ওকে বের করব, নেক্সট আমাদের মিশন এটাই আর কি, যে কিছু করে হোক ওই ঘটনাটা ওকে ফেস করাতে হবে, ওকে চোখের সামনে দেখাতে হবে। যতক্ষণ না ও ফেস করবে, ও ভয় পেতে থাকবে, ততক্ষণ এটা হন্ট করতে থাকবে। আচ্ছা, এইসব বলেছো ডায়লগ? আচ্ছা, আমরা পার্টি অ্যারেঞ্জ করছি একটা, ওই পার্ক স্ট্রিটের ওই পাবটাতে যেখানে তোমার এই ঘটনাটা ঘটেছিল, ওখানে তোমাকে নিয়ে যাওয়া হবে পার্টিতে। বেশি জেনে যাচ্ছি আমরা, মনে হয় অনেকটা বেশি জেনে যাচ্ছে। এরপর এপিসোডে দেখবে না তাহলে আর অডিয়েন্স। আর ভালোবাসা বলতে ভালোবাসা এটাই কি সব থেকে বড় ভালোবাসা? না, উজির ঋষির প্রতি যেই ভালোবাসা, ওটাই বলছি যে ওটা কি সব থেকে বড়। এখান থেকে কি ভালোবাসা বোঝা যাচ্ছে না? একটা মেন্টাল সাপোর্ট হচ্ছে, আমার তো মনে হয় এটা আর কি। আমি জানি আমি ছোট মুখে বড় কথা বলছি হয়তো, মেন্টাল সাপোর্টের থেকে বড় ভালোবাসা কি হতে পারে? এর থেকে ভালোবাসা লাগে না তখন আর। তো সাপোর্ট এখন উজি জ্যোতি ওর। এবং আর একটা বিষয়, ও দিদির এগেনস্ট এর কথা বলছে, ঋষির হয়ে কথা বলছে, এটাই তো ভালোবাসা।
এবং ক্রিসমাসের একটা মানে যেহেতু সিন চলছে পুরো ফ্লোরটা তোমাদের সেভাবে সাজানো, পার্ক স্ট্রিটের কথা বললে, তোমাদের নতুন বছর কিভাবে কাটবে, কোনো রেজলিউশনে বিশ্বাসী? না, না। আমি তো না। আমিও না, বেকার, না না আমি একদমই না, আমি প্রত্যেক বছরই বাট same- আমি একটা জিনিস মানে ইয়ে করতে চাই, বলতে চাই যে যারা আমাদের দর্শক তারা অনেকেই ভাবে যে কি নিউ ইয়ার রেজলিউশন নেব, কি করব। তো আমি একটা জিনিস বলতে চাই, সামনে তো মানে 1 বছর, 365 ডেজ, 365 ডেজ। হুম। তো একটা মানে কিছু একটা নোট ডাউন করে নেবেন, যে মানে এই বছরে আমাকে এই জিনিসটা অ্যাকমপ্লিশ করতেই হবে, আমাকে এই ব্যাংক ব্যালেন্স এই আমি একটা ভেবে রেখেছি অ্যাপ্রক্সিমেট করতে হবে, ওগুলো নোট ডাউন করে রাখবেন। তো দেখবেন মানে এইভাবে না মানে খুব হয়। ইজি হয়ে যায়, হ্যাঁ অনেক ইজি হয়ে যায়, আমিও অনেক করি ইজি এটা। হয়ে যায়। নোট ডাউন করে রাখা হয়? আমি হ্যাঁ। করি। নোট ডাউন করলে খুব ইজি হয়, অ্যান্ড খুব মানে হয় না মানে কি বলে ওটাকে, ভিশন বোর্ড। হ্যাঁ, ম্যানিফেস্টেশন তো হয়। তো আমি সবাইকে বলবো, সাজেস্ট করবো যে করবেন, আমি নিশ্চয়ই আমিও ট্রাই করবো এই বছর। আচ্ছা, এরকম কখনো হয়েছে যে এরকম একটা কিছু ইচ্ছে যেটা প্রত্যেক বছর লেখা হয়েছে, সেটা মানে করা এখনো ফুলফিল হ্যাঁ, হয়? আমার একটা উইশ লিস্ট আছে, আমি একদিন পোস্ট করব, সবার সাথে শেয়ার করবো। অনেকগুলো উইশ আমি আমার 100 উইশেস লিখে রেখেছি, কোনগুলো অ্যাকমপ্লিশ হয়েছে, কোনগুলো কমপ্লিট হয়েছে, কোনগুলো এখনো রয়ে গেছে, সবকিছু লেখা আছে। ওই ডায়েরিটা অনেকদিন বের করা হয়নি, তো বের করব, দেখি। ডায়েরি লেখা হয়? ডায়েরি না, আগে লিখতাম, মানে লিখতাম কি ডায়লগস লিখতাম ডায়েরিতে। তো আগে যখন মুম্বাইতে থাকতাম তখন, এখন মানে এখানে তো অত টাইম পাই না, বাট তো এই আইডিয়াটা মাথায় আসলো আমার যে নোট ডাউন, জার্নাল করা, নোট ডাউন করে রাখা, তো শেয়ার করলাম সবার সাথে। আর আজকে ডায়েরি লেখা হয়? আমি আগে খুব ডায়েরি লিখতাম, খুব, মানে আমার ডায়েরি একমাত্র সঙ্গী ছিল। এখন ডায়েরি লিখি, ধরো এখন হাতের কাছে ডায়েরিটা সবসময় অ্যাভেলেবেল থাকে না বলে নোটস যাই, ফোনের নোটসে আমার অনেক বড় বড় মোনোলগস লেখা আছে। হ্যাঁ, আমার যখন কোনো মনের ভাব আমি কাউকে প্রকাশ বলতে পারি না, করতে পারি না, মনের মধ্যে হয়তো অনেক কিছু চলে, তখন আমি নোট ডাউন করি সেগুলোকে, ঠিক আছে, লিখি এবং পরে যখন জায়গাটা অ্যাচিভ করি, তখন যখন পড়ি তখন হাসি পায়। আচ্ছা। হ্যাঁ, যে আচ্ছা এটা লিখেছিলাম, এটা তারপরে ওই উইশ লিস্ট দেখি যে এটা লিখেছিলাম, না এটা তো এখন চেঞ্জ হয়ে গেছে, আর তো নেই ওটা। এটা আমি খুব করি। আর এখন তাই, এখন ফোনটা তো সবার কাছে ভীষণ এখন কাছের, তো এখন মনের কিছু ইয়ে থাকলে সেটা ফোনেই লিখি আর কি। আর ডায়েরিতে আমি একটা জিনিস করি, সেটা হচ্ছে ওই যেটা আমি এই বছর কি করব না করব, ওইটা আমি খুব মেনটেন করি, যে এই বছর আমাকে এটা করতেই হবে। যেরকম আমি এতদিন পর্যন্ত জিমটা লিখিনি, কারণ আমি জানি আমি পারবো না। আমি লিখবো মানে সেটা আমি করবো আর কি। আমার ধরো আমি কার লিখেছিলাম, করেছি, আমি বাড়ি লিখেছিলাম, সেটাও করেছি। আমি জিমটা কোনোদিনও লিখবো না, কারণ আমি সেটা করে উঠতে পারবো না, আমি জানি। তো এই কিছু কিছু জিনিস, শুধু যে ব্যাংক ব্যালেন্সের উপর তা না, নিজের ড্রিমও কিছু কিছু লিখি, যে অমুক ডিরেক্টরের সঙ্গে অমুক দিন এই বছর কাজ করব, এই বছর প্রথম বড় পর্যায়ের ছবি করবোই করবো, এরকম আর কি। হ্যাঁ, মানে আমি এটা এক্সাম্পল দিলাম তোমাকে, তো সেইরকম উইশ লিস্ট থাকে আমার। আচ্ছা, ওর ছবিটা দেখতে যাওয়া হবে কি? মানে আরাত্রিকে আমি দেখছিলাম, দেখতে যেতেই হবে জোর করেছে। ও তো নিজেই দেখতে পারেনি এখনো, নিজেই দেখতে ভাবো পারি না। প্রথম ছবি ও এখনো দেখতে পারেনি। তো অ্যাকচুয়ালি মানে টাইম পাচ্ছি না আমরা সেভাবে। টাইম পেলে নিয়ে যাবো ওকে। জোর করে। আজকে তো তাড়াতাড়ি প্যাক হয়ে যাবে, চলে যাবে তুমি দেখতে। মিতিন পাঠকদের খুব পছন্দের, আর সেই চরিত্রে কোয়েল মল্লিকও ঠিক ততটাই জনপ্রিয়। কোয়েল মল্লিক আর মিতিন মাসি কোথাও যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। আগের দুটো পর্বের সাফল্যের পর এবার তৃতীয় ফ্র্যাঞ্চাইজি মিতিন একটি খুনির সন্ধানের মুক্তি পেল 25শে ডিসেম্বর। মিতিন একটি খুনির সন্ধানে স্পেশাল স্ক্রিনিংয়ে উপস্থিত পরমব্রত চ্যাটার্জি, অভিনেত্রী কোয়েল মল্লিক, অরিন্দম শীল এবং অন্যান্য কলাকুশলীরা কি বললেন শুনবো। এটি সুচিত্রা ভট্টাচার্যের মেঘের পরে মেঘ অবলম্বনে নির্মিত, যেখানে কোয়েল মল্লিক আবারও সুচিত্রা ভট্টাচার্যের জনপ্রিয় গোয়েন্দা চরিত্র মিতিন মাসির ভূমিকায় অভিনয় করেছেন। পুরুষতান্ত্রিক সমাজকে নিমেষে তুড়ি মেরে উড়িয়ে একটি খুনের অনুসন্ধানে এবার গোয়েন্দা মিতিন আর টুপুরের যুগলবন্দি। মিতিন রূপী কোয়েলের মারকাটারি অ্যাকশনের ঝলক গায়ে কাঁটা ধরানো। বাবার খুব ভালো লেগেছে। দেখো, মিতিন মাসি সুচিত্রা ভট্টাচার্যের একটা অসাধারণ সৃষ্টি, তো সেখানে যে আমরা খুব বেশি প্যাচ কোচ অনেক কিছু করবো সেরকম আমরা করতেও চাইনি ইন্টেনশনালি, কারণ
তার মধ্যে যে ইনোসেন্স বা সিম্পলিসিটিটা আছে, কারণ সুচিত্রা ভট্টাচার্য যে সময়টা বসে একটা সিনেমা এরকম ধরনের একটা ছবি মানে একটা গল্প লিখেছিলেন, এত সেন্সিটিভ একটা গল্প, আর মহিলা ওই সময় দাঁড়িয়ে এত প্রোগ্রেসিভ, কারণ তখনকার দিনে যে মানে কি বলবো, যে যে খুন্তি নাড়ছে, আমি যেটা আগেও অনেকবার বহু জায়গায় ইন্টারভিউতেও বলেছি, যে এক হাতে খুন্তি নাড়ছে অন্যদিকে রিভলভার তুলছে, সেটা একদিক থেকে এখন যেরকম আমাদের সমাজ চলছে, বিভিন্ন মানুষ বিভিন্ন রকম সব মহিলারা কর্মক্ষেত্রে দেখে বোঝাই যাবে না সে আবার বাড়িতে এসে একেবারে একজন গৃহিণী। সেই কম্বিনেশনটা বিউটিফুল, এত ইনটিউটিভ, যেটা আমাদের সবাইকার মধ্যেই আছে, যে আমরা আগে থেকেই হয়তো অনেকটা সেন্স করতে পারি, বুঝি অনেকটা। তো এই সব জিনিস নিয়ে মিতিন মাসি আর মিতিন মাসির তাই জন্য ভালো লাগছে যে এই গল্পটা আবার করে এত 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 ভালোবাসা পাচ্ছে। আমার এখন পুরো মুখটা দুঃখ করছে, কারণ এই প্রথম অডিয়েন্স রিঅ্যাকশন এখন সামনে থেকে পাচ্ছি, সো আই এম রিয়েলি এবার চাই শুধু আমার ভালো বলে নেই, আমরা সবাই আমাদের ভালো, সবার ভালো হচ্ছে, কেননা বাংলা ছবি যদি হলে হাউসফুল বোর্ড দেখি প্রতিনিয়ত প্রতিদিন, সেটা আমাদের জন্য সত্যি একটা বিশাল বড় একটা পাওয়া, আর বছরের শেষে অনেক বড় প্রাপ্তি এটা আমাদের জন্য, যে বাংলা ছবি হলে হাউসফুল বোর্ড, সেখানে হিন্দি ছবি জায়গা পাচ্ছে না, এটা ইটস আউটস্ট্যান্ডিং ফর আস। এবার পর্দায় জুটি বাঁধতে চলেছেন সোহিনী সেনগুপ্ত ও দীপশঙ্কর হালদার। বড় পর্দায় অলীক সুখ ছবির পর আবারও তাদের একসঙ্গে নতুন ধারাবাহিকে দেখবেন দর্শক। কোন চরিত্রে দেখা যাবে তাদের, দেখে নেব। সোহিনী দেবশঙ্করকে পরিণত প্রেমের গল্পে দেখা যাবে। অলীক সুখ ছবির পর ফের পর্দায় জুটি বাঁধতে চলেছেন সোহিনী সেনগুপ্ত এবং দেবশঙ্কর হালদার। যে বাংলার পর্দায় আসছে নতুন সেই ধারাবাহিক। শোনা যাচ্ছে ইতিমধ্যেই নাকি নতুন ধারাবাহিকের প্রোমো শুট হয়ে গিয়েছে। ধারাবাহিকের নাম নাকি হতে চলেছে কমলা নিবাস। শোনা যাচ্ছে ভিন্ন স্বাদের প্রেমের গল্পই নাকি দর্শকদের বলবে নতুন এই ধারাবাহিক। প্রেমের গল্প নিয়ে গল্প এগোলেও তা যে একেবারে ভিন্ন স্বাদের হতে চলেছে সে কথা বলাই বাহুল্য। একই সঙ্গে বলতে হয় সোহিনী সেনগুপ্তকে একাধিক ধারাবাহিকে দর্শক বিভিন্ন চরিত্রে দেখলেও ধারাবাহিকে মুখ্য চরিত্রে এই প্রথম দেখবেন। লক্ষ্মী কাকিমা সুপারস্টার ধারাবাহিকে শেষবার দেখা গিয়েছিল দেবশঙ্কর হালদারকে। তারপর বহুদিন তিনি ছোট পর্দা থেকে দূরে, এবার একেবারে ভিন্ন স্বাদের গল্পে ফিরছেন তিনি। আজকের কালার বার এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আমাদের এই স্পেশাল বুলেটিন কেমন লাগছে আপনাদের কমেন্ট করে জানান আমাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রামে, ইউটিউবে এবং এক্স হ্যান্ডেলে। এছাড়াও ফলো করতে ভুলবেন না আমাদের ওয়েবসাইট কলকাতা টিভি অনলাইন। কলকাতা টিভি, রাত দিন 7 দিন।